11 দলীয় জোট আর 11 দল নাই, এখন 10 দল হয়েছে। একটু আগে এই 10টা দল মিটিং এ বসেছে, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন, মামুনুল হক ছিলেন, কিন্তু শুধু ওই ইসলামী আন্দোলন ছিলেন না, এবং সেখানের যে পীর, সেই পীরের পক্ষ থেকে কোনো কেউ অংশগ্রহণ করেনি। এবং এই হচ্ছে গিয়ে সর্বশেষ আপডেট। আমি ভিডিও বানানোর পরে এডিট করতে সময় লাগে, এর ভিতর যদি কোনো নতুন আপডেট আসে থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন না। তো যাই হোক, এখন আমি আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে কেন এই ইসলামী আন্দোলন জোট ছেড়ে বেরিয়ে গেল। আসলে দোষটা কার, জামাত ইসলামের নাকি ইসলামী আন্দোলনের, এবং এর পিছনে আসলে ভূরাজনৈতিক এবং কৌশলগত কোনো প্রভাব কাজ করেছে কিনা। দেখুন, ইসলামী ভোটগুলো যাতে একটা বাক্সে আসে, এর জন্যই কিন্তু প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন এই ইসলামী আন্দোলনই প্রথম, এবং তারা বিভিন্ন ইসলামী দলকে আমন্ত্রণ জানান, এবং একটা পর্যায়ে সেখানে জামাত ইসলামও আসে। সুতরাং এই ইসলামী আন্দোলন মনে করেছে যে যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি, সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব, এবং এটা হবে ইসলামী জোট। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, নিজামী ইসলাম সহ বিভিন্ন পার্টি থাকবে। তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল, কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া। কারণ জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে এর আগে, কূটনৈতিক সমঝোতা, যেটা আর সিক্রেট কিছু নাই। কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশে একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয়। প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে, মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে, এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি, বাট বেশি দিন টিকে নাই। পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তারই নিয়োগ দেওয়া সেনাপ্রধান, যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট, এবং মুরসি কারাগারে মারা যায়। মানে খুব নিদারুণ কাহিনী আর কি। এবং তারপরে আবার এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কূটনীতিকদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে, তারা লোগো চেঞ্জ করেছে, এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জামাত কনভিন্স করে সফল হয়েছে। নাগরিক পার্টি যদি আসে তাহলে তো জামাতের হাতকে শক্তিশালী করে, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে, এবং তারা জুলাই যোদ্ধা, তাদের নেতৃত্বেই এই জুলাই বিপ্লবটা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখনই আসলে ইসলামী আন্দোলন বেঁকে বসলো। কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করে নাই। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা জামাত ইসলাম রাজি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব, এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র আলাপ আলোচনা করেনি। এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে, কিন্তু তারা অবহেলার পাত্র না, কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল। তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই, এটা তারা মনে করতেছে। এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন বল? দেখুন, চরমনের পীর যেভাবে বিএনপিকে আক্রমণ করতেছে শুরু থেকেই, এইভাবে বিএনপিকে আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না। কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল, একসঙ্গে সরকারও চালিয়েছে। আমি লন্ডনে দেখেছি ভাই, যা জামাত তাই বিএনপি, যা বিএনপি তাই জামাত, একসঙ্গে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন কেউ ছিল না, সবাই এক ছিল। এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুই জোট করে, এই কারণেই চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না। চক্ষু লজ্জাও তো আছে রে ভাই। আর তাছাড়া এই চরমনের পীর বিএনপিকে আক্রমণ করে, সে সত্য বিএনপি লোক চাঁদাবাজি করে, এটা তো মিথ্যা না, বাট যেভাবে আক্রমণ করে, এই গত 15 বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে বেশি চাঁদাবাজি করতো, এতে বেশি অন্যায় করতো। তখন তো চরমনে কিছু বলে নাই, তখন তো চুপচাপ ছিল। তখন বলছিল যে শেখ মুজিবুর রহমানের পীরের বংশধর, তারা ইরান থেকে আসছে। তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও 71 সালের অন্যায়ের জন্য। আর হেফাজতে ইসলাম যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল, যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো তাকে দিল কওমি জননী উপাধি, সেই উপাধি এখনো প্রত্যাহার করেছে, তার জন্য ক্ষমা চেয়েছে? চাই নাই তো। শুধু জামাত ক্ষমা চাইলেই হবে? হেফাজতকে ক্ষমা চাওয়া লাগবে না? এই হেফাজতের আমির বলতেছে যে এই ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না। আপনাকে কে বলেছে এগুলি বলতে? আপনি কি বিএনপি দালালি করতেছেন এই বুড়া বয়সে?
এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা। তো আসলে এই ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ, সেটা এবারও ব্যর্থ হয়ে গেল। এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না। ওই যে কথায় আছে, একজন বাঙালি একাই 100, বাট 100 বাঙালি কখনোই এক হতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা আবার প্রমাণ হলো যে এই জোটটা ভেঙে গেল। অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনাময় ছিল। আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে 170টির বেশি আসন না পায়, কারণ বেশি আসন পেলে একটা অহংকার চলে আসে, শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে চায়। এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক। বিএনপি জামাত সবই আমার দল, ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল, কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই। কিন্তু এই চরমনের পীরের কারণে এটা হলো না। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, তারা শেষ পর্যন্ত 80টা আসনের নিচে বসবেই না, কোনো মতেই তারা রাজি না। গতকালকে জামাত ইসলামের সংবাদ সম্মেলন করার কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো, কিন্তু হঠাৎ করে মামুনুল হক ফোন করেন, মাওলানা মামুনুল হক, যে আমি একটু শেষবারের মতো চেষ্টা করে দেখি। তিনি আবার এই গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠক। তো ইসলামী আন্দোলনের সমস্যা হচ্ছে কি, মানে বড় ভাই যে মুফতি ফয়জুল করিম, উনি মোটামুটি শান্ত ভদ্র, উনি শোনেন, কিন্তু ছোট ভাই যে মুফতি রাজাউল করিম, উনি কিছু শুনতে চান না, বুঝতে চান না। উনি মনে করেন যে ওনাদেরকে অবহেলা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% ভোট মাত্র, এটা ওনারা মানতে রাজি না। ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট 30 থেকে 35%, জরিপ ইচ্ছা করে কমায় বলে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি। এখন দেখুন, জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে, ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সে অ্যাঙ্গেলে চিন্তা করে, এবং তারা এই জন্যই মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে। লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল অলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে নারী প্রতিনিধি আছে। এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায়, এবং তারা সেটাই করেছে। এবং এগুলো ইসলামী আন্দোলনের পছন্দ না। তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইসলামী দলগুলো আমাদের কথা শুনবে, আমরা ক্ষমতায় আসবো, দেশে শরিয়া আইন কায়েম করবো। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই শরিয়া আইনের জন্য উপযুক্ত না, ওই ধরনের পরিবেশও বাংলাদেশে নাই। এটা কিন্তু বুঝতে হবে। কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না, চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা অভ্যুত্থান হয়ে যাবে। ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না, ধর্ম পালন করার জিনিস। জামাত শেষ পর্যন্ত বলেছিল যে দেখো, এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কেউই খুশি না, মামুনুল হক খুশি না, জামাত ইসলাম নিজেও খুশি না, কারণ অনেকে অনেক আসন পায়নি। এনসিপি তো খুবই রাগ, কারণ এনসিপি এই জামাত জোটে যোগ দিয়ে কিন্তু তাদের বিরাট মূল্য দিতে হয়েছে। এনসিপি দলটা ভেঙে গিয়েছে, সেখানে যে নারীরা ছিল, যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে, তারা ভাইদেরকে আগলে রেখেছে, সেই নারীরাও কিন্তু এনসিপি ত্যাগ করেছে। এনসিপির বড় ক্ষতি হয়েছে। সুতরাং সবাই কিন্তু স্যাক্রিফাইস করেছে এবং সবাই কিন্তু খুশি না, সবাই আরো বেশি আসন চাইছে। বাট আসন তো 300টা। ইসলামী আন্দোলনকে বলেছে যে তোমাদেরকে আমরা 45টা আসন দিব, যেখানে এনসিপি কে দিয়েছি 30টা, তোমাদেরকে 45টা, আরো কয়েকটা আসনে তোমরা তোমাদের প্রার্থী উইথড্র করো না, তারা পর্যন্ত করুক, আমরাও করি তোমরাও করো, এইভাবে। তাও তারা রাজি না, তারা বলতেছে না, 80টা আসন কনফার্ম না করলে আমরা বসবই না। এখন সমস্যা হচ্ছে, যখন আপনি জানেন যে আপনার জমির দাম হচ্ছে সাপোজ 1 লাখ টাকা, আপনি মুলামুলি করতে পারেন যে 1.5 লাখ টাকা বলতে পারেন, সর্বোচ্চ 2 লাখ টাকা বলতে পারেন। তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করলেন, যদি আপনার বিক্রির আগ্রহ থাকে। কিন্তু আপনার জমির দাম 1 লাখ টাকা আপনি জানেন, কিন্তু আপনি বললেন আমার জমির দাম 20 লাখ টাকা। তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই, আপনি আসলে ওই জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন। এখন এই ইসলামী আন্দোলনে যেখানে 1-1.5% ভোট সমস্ত বাংলাদেশে, তারা যখন 80টা আসন চায়, যাদের একজন এমপি কখনো হয়নি, তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে। এবং দর্শক, এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে, আমেরিকা বা অন্যান্য জায়গায়, তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতায় আসবে তারা এটা মেনে নিতে পারে না। এবং সেই সঙ্গে আওয়ামী লীগও আছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের এক নেত্রী বলতেছে ভিডিওতে যে ভাইয়েরা, আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন কেন আমি এসেছি বিএনপিতে। ভাইয়েরা, যদি আপনারা বিএনপিতে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তাইলে 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কিন্তু ভাইয়েরা, যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না, এগুলো বলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রাজাউল করিম, উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের খপ্পরে পড়েছেন, যাকে আমরা গত 15 বছরে কোনো আন্দোলন করতে দেখিনি, আন্দোলনের মাঠে দেখিনি, বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন, এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাওভাবে আক্রমণ করতেছেন। কড়া ভাষায় করেন, আপনি করেন, আপনার সে অধিকার আছে।
কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন, আপনি কটা আসন পাবেন? চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না। জামাতেরও এরকমের খুব একটা বেশি তা না, একমাত্র বিএনপির আছে সেই যোগ্যতা। কিন্তু সে আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলে, তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র। আমি মনে করি, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এটাও তো সত্য, যেসব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক, এটা তারা চায় না, এবং চায় না বলেই তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানে পার্লামেন্টে ওই দাড়ি টুপিওয়ালারা বসে, এখন বাংলাদেশের ওই পার্লামেন্টে দাড়ি টুপি জোব্বালারা বসে থাকবে, এটা অনেকে পছন্দ নাও করতে পারে, এবং যদি নাও করে তারা তো বসে থাকবে না, তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরানোর চেষ্টা করবে। এবং সেই ফাঁদেই পা দিয়েছে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম বলে আমি মনে করি। কারণ এছাড়া এত সুন্দর একটা জোট, এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না ইসলামী আন্দোলন। এখন সমস্যা কি দেখেন, জামাত ইসলাম নাকি 24টা আসনের প্রার্থী দেয় নাই। আমি আগে মনে ছিলাম 12টা, এখন শুনি 24টা আসনের প্রার্থী দেয় নাই, কারণ তারা মনে করেছিল যে এখানে ইসলামী আন্দোলনের তো কনফার্ম আসন, এখানে প্রার্থী দেওয়ার লাভ কি? হ্যাঁ, সেই 24টা আসন কিন্তু জামাতের কম, প্রার্থী দেয় নাই, তারা ভুল করেছে এই জায়গায়। আর ইসলামী আন্দোলন যদি জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করে, ইসলামী আন্দোলনে কিন্তু 274টা আসনে কিন্তু হাত পাখা মার্কার প্রার্থী আছে, যারা এই জামাত ইসলামের ভোটে ভাগ বসাবে। তার মানে হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের যে ইসলামিক ভোটগুলো তারা পাওয়ার কথা, সেটা আরো কম পাবে এবং বিএনপির অবস্থানকে একটু হলেও শক্তিশালী করবে। এবং এটাই কিন্তু চায় কিছু গোষ্ঠী, যারা চায় না ইসলামিক দল ক্ষমতায় আসুক, এবং সেই গোষ্ঠীর পাতা ফাঁদে এবং প্রলোভনে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম পা দিয়েছে বলেই আমি মনে করি। দর্শক, আপনাদের মতামত চাই, আপনারা কি ভাবছেন? ভালো থাকবেন, ধন্যবাদ।